হে গাইজ, দিস ইজ সিপি অ্যান্ড আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম টেক টক সিরিজের আরেকটা রিফ্রেশিং এপিসোড নিয়ে। অ্যাজ অলওয়েজ আমরা যেখানে কথা বলে থাকি সমসাময়িক টেকনোলজির বিষয় নিয়ে, যেটা আবার পিসি টেক রিলেটেড। তো প্রথমে যদি আমি AMD Ryzen 8000G সিরিজের সিপিউর কথা বলি, তো সেটি অলরেডি আমাদের সামনে চলে এসেছে আর এগুলো এক্সিলেন্ট লেভেলের পারফরমেন্স করছে আইজিপি হিসেবে, অর্থাৎ এর যে পাওয়ারফুল আইজিপি বা ইন্টিগ্রেটেড জিপিইউ, এটি অনেক ভালো পারফরমেন্স করছে। ইভেন অনেক সময় RX 6500 XTর মতো গ্রাফিক্স কার্ডের মতো পারফরমেন্স করছে, যেটা অবশ্যই একটা মাইন্ড ব্লাস্টিং বিষয়। এটি নিয়ে যদি আপনারা ডিটেল ভিডিও দেখতে চান, অবশ্যই আমি সেটা নিয়ে আসব। তবে হ্যাঁ, প্রাইস বাংলাদেশে রিলিজ হোক, তখনই বোঝা যাবে যে আসলেই এটা কতটা স্যাটিসফাইং হতে পারে বাংলাদেশের কাস্টমারদের জন্য। তারপরে যদি আমি সিপিইউ রিলেটেড কথা বলি, অর্থাৎ ইন্টেল আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, অর্থাৎ করবে সামনের দিকে, এরকমটাই কিন্তু আমরা আশা করছি। তবে হ্যাঁ, ইন্টেলের নতুন একটা সিপিইউ সিরিজ আসতে চলেছে। ইন্টেলের বাজেট ফ্রেন্ডলি বার্টলেট লেক-S ডেস্কটপের জন্য আসতে চলেছে LGA 1700 সকেটের উপর, অর্থাৎ আপনারা এর আগের যে সকল প্রসেসরগুলো দেখতে পেরেছেন, যেই মাদারবোর্ডে 1700 এর কথা বলছি, তো সেখানেই আপনি চালাতে পারবেন উইথ ভালো একটা রিফ্রেশিং এর সাথে। আর এটা কতটা ভালো হতে পারে, কারণ এটা স্পেসিফিকলি এই যে বার্টলেট যে সিপিইউ সিরিজটা হবে, এটি তারাই বলছে যে বাজেট ফ্রেন্ডলি হবে। আর এরকমটা নিউজ আসছে আমাদের সবার প্রিয় রেড গেমিং টেকের চ্যানেল থেকে। আর তার অ্যাকুরেসি সম্পর্কে আমরা কোনো প্রশ্ন তুলব না। তবে হ্যাঁ, ইন্টারেস্টিং হতে চলেছে, বাজেট ফ্রেন্ডলি, আপনারা বুঝে নিন। অর্থাৎ 13 জেনের 14 জেনের মধ্যকার যে একটা কম্বিনেশন হয় উইথ কম প্রাইসে, সেটা আপনারা এই সালের মধ্যেই দেখতে পারেন। তারপরের বিষয়টি আসবে অ্যাপেলের কাছ থেকে, আর তাদের যে বহুল প্রতীক্ষিত অ্যাপেল ভিশন প্রো, সেটি অ্যাভেলেবেল হয়ে গেছে সবার জন্য। আর আপনারা এর রিয়েল লাইফ বা প্র্যাকটিক্যাল ইউজেস দেখতে গেলে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন আসলে এটা কতটা ইফেক্টিভ, কারণ আমরা এই বিষয় নিয়ে কভার করতে চাই না $3500 জিনিস। তবে আমরা মুভ করি পরবর্তী নিউজের ক্ষেত্রে। ইন্টেলের HEDT প্ল্যাটফর্মের জন্য Xeon W9 3595X সিপিইউ এক জায়গায় দেখা গেছে, যেটা ওয়াপিং 60 কোর অফার করছে, 120 থ্রেড, 4.6 GHz এর ক্লক আর 112 MB লেভেল 3 এর ক্যাশ। তবে হ্যাঁ, আমি যদি বর্তমান সময়ের জন্য থ্রেডরিপার বা থ্রেডরিপার প্রো সম্পর্কে কথা বলি বা এর সাথে কম্পেয়ার করি, তো হ্যাঁ, তার সাথে কম্পিট না করতে পারলেও ইন্টেলকে এই জায়গায় আমাদের পুশ করা একটু দরকার, কারণ তারা যদি একটু সামনের দিকে না যায়, আমরা দেখেছি থ্রেডরিপার অথবা এপিক সিপিইউগুলোর, এপিকের কথা বাদ দিলাম, থ্রেডরিপারের প্রাইসটা আপনারা দেখতেই পারছেন বা বুঝতেই পারছেন। তাই এর জন্য ইন্টেলকে আর একটু উদ্বুদ্ধ করতে হবে। তারপরের যে নিউজটি আসছে সেটি স্যামসাং এর কাছ থেকে, আর স্যামসাং নতুন QLC ফ্ল্যাশের উপর কাজ করছে, যেটা আপ টু 16 টেরাবাইট পর্যন্ত নিয়ে যেতে পারে সাধারণ SSD কে। আর QLC মানে বুঝতেই পারছেন, কোয়াড লেভেল সেল, যেটার প্রাইসও মোটামুটি একটা ভালো দেখতে পারবো, অর্থাৎ বেশি প্রাইসও না এবং বেশি ক্যাপাসিটিও আমরা দেখতে পারবো স্যামসাং এর কাছ থেকে। আমি জানি না এটার প্রোডাকশন কবে থেকে শুরু হবে, তবে হ্যাঁ, ভালো ইনোভেশন অনেক সময় আমাদের জন্য ভালোই হয়ে দাঁড়ায়। তারপরে যদি আমি কথা বলি এনভিডিয়ার, তো এনভিডিয়ার আমি জিপিইউর কথা এখানে বলবো না, বলবো সফটওয়্যার ফিল্ডের কথা। তো তাদের যে NVNC এনকোডার আছে বা এনকোডিং করে থাকে, তো এটার 8 কনকারেন্ট সাপোর্ট পেতে পারে অনেকগুলো জিপিইউ, যার লিস্ট আপনারা দেখতেই পারছেন। আর আপনারা তো জানেন যে এনভিডিয়া এই NVNC এনকোডারের জন্য এতটা পপুলার হয়েছে স্ট্রিমারদের কাছে। আর এখানে টুইসেও আপনারা এরপর থেকে ভালোভাবে স্ট্রিমিং করতে পারবেন, তার সিকিউরিটি এখানে দেখেছেন। আর আপনারা 8 কনকারেন্ট দেখতে পারছেন, অর্থাৎ টুইসে আপনি মাল্টি চ্যানেলে যদি আপনি স্ট্রিমিং করতে চান বা অন্য ক্ষেত্রেও, তো সেক্ষেত্রেও আপনাদের পসিবল হবে GTX 1630 মতো গ্রাফিক্স কার্ড দিয়েও। আসলে আমি আর একটা জিনিস বুঝি না, AMD যদি এখানে ভালো কিছু করার চিন্তা ভাবনা আগে থেকেই করতে, হ্যাঁ, তারা 6000 বা 7000-এ এসে এনকোডিং এর উপর অনেকটা চাপ প্রয়োগ করেছে এবং ভালো কিছুই করছে। তবে হ্যাঁ, তাদের যদি ওল্ডার গ্রাফিক্স কার্ডগুলোর কথা বলি, সেগুলো মোটামুটি পাওয়ারফুল বলবো, তবে হ্যাঁ, এনকোডিং এর ক্ষেত্রে একটু পিছিয়েই ছিল, তাই তাদের লিস্টে স্ট্রিমাররা পড়তোই না। আপনি একটা জিনিস চিন্তা করুন, 1050 অথবা 1050 Ti এর মতো গ্রাফিক্স কার্ডেও আপনি 6th জেনারেশনের NVNC এনকোডার পেয়ে যাচ্ছেন, তাও আবার প্রায় সকল স্ট্রিমিং চ্যানেলের ক্ষেত্রে। এন্ড শেষের খবরটা আমি ভ্লাদিমির পুতিনকে দিয়েই শেষ করতে চাই, কারণ রাশিয়া ম্যানেজ করেছে ইলিগালি ইম্পোর্ট করেছে ওয়াপিং $1.7 বিলিয়ন সিলিকন বা চিপস, যেগুলো অবভিয়াসলি ইউরোপিয়ান এবং US বেসড। তাই এখান থেকে আপনারা লাগাতে পারেন আইডিয়া যে সিলিকন কতটা ইম্পর্টেন্ট এই পৃথিবীর জন্য।
অ্যান্ড শেষের বিষয়টি আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটি আসছে বাজেট গ্রাফিক্স কার্ডকে নিয়ে, আর সেটা আবার AMD না, এনভিডিয়ার কাছ থেকে। তাদের GeForce RTX 3050 6GB ভেরিয়েন্টের কথা একদিন বলেছিলাম যে এটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে উইথ বাজেট প্রাইসে থেকে। তো এরকমটা মেবি হতে পারে, কারণ এখানে আমরা যেরকমটা লক্ষ্য করছি অস্ট্রিয়া বেস একটা রিটেল শপে এটাকে লিস্টেড করা হয়েছে, যেটার প্রাইস অবশ্যই এখানে আমরা বাড়তি দেখছি, এটা কোনোভাবে কম না, 245 ইউরোর কাছাকাছি। তো এটি আসলে অনেক বেশি হয়ে যায়, তার কারণ আমরা জানি এটা আর্লিয়ার ফেজে আছে। তবে প্রবাবলি ধরা যাচ্ছে এটার যদি আসে, এটার প্রাইস মেবি হতে পারে $180 থেকে $200 বা $220 কাছাকাছি। তবে হ্যাঁ, $180 যদি এই গ্রাফিক্স কার্ডটি আসে, এটি আসলেই মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করতে পারে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ গ্রাফিক্স কার্ড কিনতে যায় কিন্তু এনভিডিয়াকেই, অর্থাৎ টিম গ্রিনের দিকেই সিলেক্ট হয়ে যায় বা শিফট হয়ে যায়। এটি একটা দেখার বিষয়। তবে হ্যাঁ, আমি চাই এই ধরনের বাজেট ফ্রেন্ডলি যদি গ্রাফিক্স কার্ড মার্কেটে আসে, অবভিয়াসলি কোম্পানির তো ফায়দা হবেই, তার সাথে কাস্টমারও ফায়দা হতে পারে। তবে স্পেসিফিকেশন অতটাও ইন্টারেস্টিং নয়, সেটি নিয়ে কথা বলবো না। আই হোপ ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিন, না করলে ডিসলাইক দিয়ে দিন, কমেন্টে যা ইচ্ছা তাই লিখুন, মনে চাইলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।